কিছু কথাবার্তা। আচ্ছা, হ্যাঁ পিছনে বলেন তো, আমি এখন কি বলছি? কিছুটা কি বসেন। যেমন আলোচনার একটা বিষয় আছে ভাস্কর্য শিল্পে হাই রেনেসাঁর শিল্প মাইকেল অ্যাঞ্জেলোর অবদান মূল্যায়ন করুন। মাইকেল অ্যাঞ্জেলো হাই রেনেসাঁস, রেনেসাঁস মানে কি এটা জানেন? হ্যাঁ, পূর্ণ জাগরণ, অর্থাৎ নবগঠিত, একটা মানে নতুন একটা আন্দোলন, নতুন একটা সূচনা, নতুন একটা বিপ্লব রেনেসাঁস। আর রেনেসাঁসের বিপ্লব মূলত ইউরোপ থেকেই শুরু, আর পৃথিবীর সভ্যতাই ইউরোপ থেকে শুরু। এখন মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে ধারণা আছে? একদমই নেই। মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে বলছিলাম তার বিয়েটা যে ভাস্কর্য সম্পর্কে। হ্যাঁ, ক্লাস 6 থেকে 8 পর্যন্ত বইয়ের চারুকারু টোটাল বইটা আপনারা একটু ফটোকপি করে ফেলবেন বা কালেকশন করে ফেলবেন। কালেকশন থাকলে একটু পড়বেন। মাইকেল অ্যাঞ্জেলোর জন্ম মৃত্যু, বেঞ্চির জন্ম মৃত্যু, তার মূল্যবান কাজগুলো, তাহলে তো আর হওয়ার সম্ভাবনা নাই দেখতেছে। এখন হ্যাঁ, প্রশ্নগুলো সলভ করতেছি। যেমন আপনার তত্ত্বীয় যে প্রশ্নটা আসবে, প্রথমে তত্ত্বীয় প্রশ্নগুলো সলভ করলাম। হ্যাঁ, কারণ প্রশ্ন কিভাবে আসবে ধারাগুলো আপনাদের জানা দরকার। যেমন হাই রেনেসাঁস বলতে রেনেসাঁসের সর্বোচ্চ জায়গা। হাই রেনেসাঁসের সময় শিল্পটা এমন একটা পর্যায়ে গেছে, রিয়েলিস্টিকের ভাস্কর্য বলেন, শিল্প বলেন, পেন্টিং বলেন, সাহিত্য বলেন, সব কিছু চরম শিখরে চলে গেছে, যার উপরে আর কোনো রিয়েলিস্টিক হয় না। তারপরে একটা সময় যে ভাঙা শুরু হইল, অ্যাবস্ট্রাকিজমের তৈরি হলো। ফার্স্ট আসলো দাদাইজম সম্পর্কে এখন বলবো না, বুঝবেন না কিছু, কোথা থেকে কি শুরু, জাস্ট একটু টাচ করে যাচ্ছি। হাই রেনেসাঁসে শিল্পের প্রত্যেকটা শিখরেই, যেমন একাডেমি শব্দটা আমরা এটা একটু এদিকে করি। একাডেমি শব্দটা আমরা যেমন অমুক কিন্ডারগার্টেন, অমুক একাডেমিটা কেন? একাডেমির উৎপত্তি কোথায় জানা আছে? একাডেমির উৎপত্তি কোথায়? একাডেমি শব্দটা ইতালির ফ্লোরেন্সের একাডেমিয়া একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো একাডেমিয়া, একটা শহর। একাডেমিয়ার একটা শহরে ধরেন মাইকেল অ্যাঞ্জেলো, সক্রেটিস, প্লেটো, শিল্প সাহিত্যিকদের আড্ডা যেই জায়গাটায়, ওইখানে সব শিল্প সাহিত্যিকরা, দার্শনিকরা বা সমাজ বিবর্তনকারী যারা ছিল তারা একটা জায়গায় মিলিত হইতো, আড্ডাস্থল, ওইখানে গবেষণা। ওই একাডেমিয়া জায়গা থেকে এটা বিবর্তন হইতে একাডেমি শব্দটা আসছে, বুঝে আসছে? এর আগে বোধহয় জানা নেই এই শব্দটা। ওই একাডেমিয়া থেকেই একাডেমি শব্দটা আসছে। আমরা যেমন একাডেমিটা ইউজ করি ওইখান থেকেই, অনেকে হয়তো জানি, অনেকে জানি না একাডেমিটা কেন আসছে। অর্থাৎ ওইটা হলো একটা একাডেমি, যারা এখানে শিল্প সাহিত্যিক বিভিন্ন গুণীজনরা এখানে এসে যার যার বিষয়বস্তু নিয়ে আলোচনা করতো, গবেষণা করতো, এইখান থেকেই টোটাল ইউরোপে ছড়ায় পড়ছে। তো হাই রেনেসাঁসের যে ভাস্কর্যগুলা, শিল্পগুলো, বিশেষ করে এখন মাইকেল অ্যাঞ্জেলো দেখতেছি, মাইকেল অ্যাঞ্জেলো তারপরে ভিঞ্চি, ওরা হলো সমসাময়িক। ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলোর ভিতরে একটা দ্বন্দ্ব ছিল, দুইজনেই সময়কার সেরা আর্টিস্ট। দুইজনের ভিতরে কিছু ইগোগত সমস্যা ছিল। তারপরে ওইটা ইগোগত এবং চাপা, প্রকাশ্য না। ধরেন আপনার সাথে আমার শত্রুতা আমি আপনি জানি, আশেপাশে হয়তো 2-1 জানে, মোস্ট পিপল জানে না, এরকম। এবং ওর প্রথম সৃষ্টিটা হইলো যে এই যে পিয়েটা, তারপরে হলো সিস্টিন চ্যাপেলের গির্জায় যেই ইয়েগুলো আছে, টোটাল বাইবেল থেকে, বাইবেলের টোটাল কাহিনীটাকে নিয়ে সে টোটাল গির্জার এই থেকে দেয়াল থেকে শুরু করে এই দেয়াল পর্যন্ত, এটা ছিল আর্চ। মানে হইল যে ইউ টাইপ,
আর সিস্টিন চ্যাপেলটা হলো ইটালির ভ্যাটিকান সিটিতে যেই চার্চটা, খ্রিস্টানদের তীর্থস্থান যেটা ভ্যাটিকান সিটি, কিন্তু পোপের সম্মানে এটা আলাদা একটা দেশ ঘোষণা করে দিছে, যদিও এটা মূলত একটা দেশের ভিতরে আরেকটা দেশ। এবং ওইটার সিস্টিন চ্যাপেল দিয়ে চার্জ দিবেন, এটার ছাদগুলো ছিল এমন। তারপর হলো দেয়াল, এখানে একটু কষ্ট পারেন তো, কষ্টটা কই, সে এইগুলাতে বাইবেলের বিভিন্ন কাহিনী, পিলার, আশপাশ টোটাল বাইবেলের মেজরিটি পার্সেন্ট অর্থাৎ ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলাই সে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলছে। যেমন ক্রিয়েশন অফ আদম, সার্চ দেবেন, দ্য লাস্ট জাজমেন্ট, ওইগুলা ওই আর্চের ভিতরে মাইকেল অ্যাঞ্জেলোর আঁকা। ক্রিয়েশন অফ আদম, লাস্ট জাজমেন্ট মানে শেষ বিচারের দিন কি হবে, আদম কিভাবে সৃষ্টি হয়েছে, অর্থাৎ মানব সভ্যতা। যেহেতু বাইবেল কিন্তু আগের জায়গায় নাই, যদিও বাইবেলটা হলো খ্রিস্টীয় ধর্মীয় অনুযায়ী টোটাল জীবন বৃত্তান্ত, পৃথিবীতে একমাত্র ধর্মগ্রন্থ যেইটা, যেমন কোরআন এখনও পর্যন্ত একটা জার জবর বিন্দু চেঞ্জ হয় নাই, বিকৃত হয় নাই। আর অন্যান্য ধর্মের কম বেশি আমাদের ধর্মের পণ্ডিতদের পাণ্ডিত্যর কারণে হয়তো কিছুটা চেঞ্জ আছে, তবে মূল ধর্মগ্রন্থগুলো যেমন চারটা বেদ কিন্তু আগের জায়গায় আছে, কিন্তু বেদকে খণ্ড বিখণ্ড করে নিজেদের মতো করে আর ধর্মভিত্তিকে যেতে চাচ্ছি না, তারপর জাস্ট হালকা একটা ধারণা দেওয়া। আর পৃথিবীতে নেপোলিয়নের ভাষায় ধর্ম হচ্ছে মানুষ নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ অস্ত্র, সর্বোচ্চ হাতিয়ার, অস্ত্র যাই বলেন। ধর্ম না থাকলে আমি ধরেন নাস্তিক টাইপের আস্তিক পর্যন্ত আমি না, নাস্তিক টাইপের আস্তিক এমন না, আমরা প্রত্যেকটা মানুষই বলি যে আমরা আস্তিক, কিন্তু তার কর্মকাণ্ড নাস্তিক। আবার কিছু নাস্তিক আছে তার কথাবার্তা চালচলন নাস্তিক, বাট তার লজিক্যালগুলা আস্তিক। তা আমি নিজেকেই বলি যে আমি নাস্তিক টাইপের আস্তিক। আমি আগে সমস্যা তৈরি করি, সমস্যার সমাধান খুঁজি, সব ধর্মগ্রন্থে, কারণ আমি পরিপূর্ণ না। যাক, সেটা ভিন্ন বিষয়, ধর্ম এক জিনিস, লজিক আরেক জিনিস। তো প্রত্যেকটা মানুষই, যে ডাকাত সেও কিন্তু ডাকাতি করার সময় আল্লাহর নাম, ঈশ্বর, ধর্ম যায় তার নাম নিয়ে যায়। তাইলে অবশিষ্ট কেউ একজন আছে, বিশ্বাস করি বা না করি, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, পূজা করে না, যাই করে না, কিন্তু চুরি খারাপ কাজ যাই করে, কিন্তু একজনের উপরে ভরসা করে, সে একটা অদৃশ্য শক্তির উপরে সে ভরসা করে। যদি নিজে তার ভিতরে ওই গুণগুলা নাই, কিন্তু তার অজান্তেই ঐশ্বরিকভাবে ওই জিনিসটার উপরে ডিপেন্ড করে। তো সে মাইকেল অ্যাঞ্জেলো টোটাল জিনিসটা প্রায় বিভিন্ন মতভেদ আছে, কোথাও লেখা আছে যে 4 বছর 4.5 বছর লাগছে তার ওই জিনিসগুলা টোটাল গির্জাটাকে সাজাইতে, পেন্টিং করতে। এবং গির্জার দেয়ালে এত সুন্দর পেন্টিং হয়, আপনারা সার্চ দিয়ে দেখবেন, অসংখ্য হাজার পেন্টিং, এবং মনে হয় যে ক্যানভাসে করে, এবং নান্দনিক একটা বিষয়। তারপরে পিয়েটা সম্পর্কে তো বললামই, পিয়েটা কোনটা জানো, পিয়েটা সম্পর্কে এর আগে বলছি আমি। মাইকেল অ্যাঞ্জেলোর এই যে মেরির কোলে যে যিশু, ওইটা হলো মার্বেল পাথরে করা, ওইটা তো হইলো জাস্ট একটা ঘটনা, ঠিক আছে, কিন্তু ওইটার শিল্পশৈলী যখন দেখবেন আসলেই দেখার মতো। রিয়েল ছবিটা যেমন দেখবেন, আসলেই একটা কালজয়ী সৃষ্টি, এটার মতো সৃষ্টি আজও হয় নাই। যে বিভিন্ন মন্দির ইয়েগুলোতে, যেমন সার্চগুলোতে দেখবেন ওই ছবিটাই থাকে, বিভিন্ন গির্জাগুলোতে ওই ছবিটাই আছে। একটা মিনিট, সালামালাইকুম। জি জি, আমি একটু ক্লাসে আছি, আপনি আমাকে 3টার পরে ফোন দেন। পিয়েটা ছবিটা আপনারা ভালো করে দেখবেন। আর বেঞ্চি কি যেন, মাইকেল অ্যাঞ্জেলোর জীবনকারীটা বলো, দ্য বেঞ্চি কোড। বেঞ্চি কোড একটা হলো মাইকেল অ্যাঞ্জেলোর একটা ফিল্ম কিন্তু তৈরি হয়েছে, ওটা দেখছেন?
মাইকেল অ্যাঞ্জেলোর ওপর একটা ফিল্ম তৈরি হয়েছে, এটা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, হয়তো বিভিন্ন ভাষায় ডাবিং করা আছে, ভাষায় ডাবিং করার দরকার না, মাইকেল অ্যাঞ্জেলোর ওই ফিল্মটা দেখলে মোটামুটি মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে ধারণা তৈরি হয়ে যাবে। দ্য বেঞ্চি কোট হলো বেঞ্চি, দ্য মাইকেল অ্যাঞ্জেলো নামে একটা ফিল্ম তৈরি হয়েছে, মাইকেল অ্যাঞ্জেলো নামে ওই ফিল্মটা দেখবেন, দ্য বেঞ্চি কোটও দেখবেন। তারপরে একটা বই পাবেন বেঞ্চির নোটবুক, এটা বিভিন্ন অনলাইন থেকে অর্ডার করে বা যদি অনলাইনে পিডিএফ থাকে ডাউনলোড করে নেবেন। ছবি কাকে বলে কে যেন ডাউনলোড করছিল না, ছবি কাকে বলে অশোক মিত্র কে যেন ডাউনলোড করছে গ্রুপে। হ্যাঁ পিডিএফ, এইটা ডাউনলোড করে নিন সবাই অশোক মিত্র এইটা ডাউনলোড করে প্রিন্ট করে নিন, আপনার ছবি আঁকার জগতে কাজে লাগবে, এটা যে কতটা নান্দনিক। আর অশোক মিত্র যেমন আখতারুজ্জামান বইয়ের নামটাই ছবি কাকে বলে, অশোক মিত্র এটা পড়বেন, আপনার নিজের ছবি আঁকার আর যেই অস্ত্রশস্ত্রগুলো আছে কিছুটা বোতা থাকলে আরও ধারালো হয়ে যাবে পড়ার মাঝখানে আর কি। তাইলে বেঞ্চি সম্পর্কে তো এখানে নাই, যে মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে পিয়েটা সিস্টিন চ্যাপেল তার জীবনীটা পড়বেন। তারপরে আসি প্রাগ ঐতিহাসিক গুহাচিত্র, না গুহাচিত্র পরে যাব, মিশরীয় স্থাপত্য পিরামিডের অবস্থান সম্পর্কে যা জানো লিখো। এখন মিশর সম্পর্কে কি আপনারা পড়ছেন? মিশরীয় সভ্যতা এখানে পিরামিড সম্পর্কে বলা হয়েছে, পিরামিডটা কি, পিরামিড কেন তৈরি হয়েছে, পিরামিডের রহস্য এখনও অজানা। আমরা যদিও মনে করি যে ওদেরকে, আমি আগে বলতে বলছিলাম ফারাও রাজাদেরকে, ওদেরকে বলা হতো ফারাও রাজাদের সমাধিস্থল হলো যে পিরামিড, আর পিরামিড ছিল একে হলো যে তাদের ধর্মীয় বা মুসলিম দৃষ্টিতে সমাধিস্থল এবং বহু অর্থনৈতিক, বৈজ্ঞানিক এবং ভৌগোলিক প্রেক্ষাপটের কারণে পিরামিডগুলো তৈরি। আমরা প্রথমত বা আদিকাল থেকে জন্মসূত্রে শুনে আসছি বা আমরা চারুকলা পড়ে আসছি পিরামিড প্রথমত এটা হলো একটা শৈল্পিক আর্কিটেকচারাল বিষয়, শৈল্পিক। দ্বিতীয়ত হলো শৈল্পিকের পিছনে অনেকগুলো কারণ আছে। এক পিরামিডটা ত্রিকোণমিতি কেন, এটা তো চার কোণা হইলেও পারত, পিরামিডটা তো এমন না, এই তো প্রায় 200 ফিট, 300 ফিট, 250 ফিট, 100 ফিট ওপর পর্যন্ত এক একটা পাথরের ব্লক সর্বনিম্ন 10 ফিট বাই 15 ফিট, এক একটা পাথরের ব্লক সর্বনিম্ন ব্লক। এবং আশেপাশের 50 কিলো পিরামিডগুলো যেই এলাকায় অবস্থিত, আশেপাশে 50 কিলোমিটারের মধ্যে কোনো পাথরের পাহাড় নেই। তাহলে এগুলা আনা হয়েছে কোত্থেকে? এবং সর্বনিম্ন 10 ফিট বাই 15 ফিট এক একটা ব্লক, সর্বনিম্নটা যদি এই হয় সর্বোচ্চটা কত? এবং এটা এত উপরে কিভাবে তোলা হয়েছে? ইউটিউবে বিভিন্ন গবেষণায় বলা হয় যে অন্য গ্রহের দ্বারা করছে, আবার কোথাও কোথাও বলা হচ্ছে যে ফারাও রাজাদের বিভিন্ন কৃতদাস ছিল, যুদ্ধবন্দী ছিল, ওদেরকে দিয়েই কাজ করেছে, মূলত ওরাই ছিল, কিন্তু ওরা আসলে যুদ্ধবন্দী কতটা পার্সেন্ট ছিল আর কারিগর কতটা পার্সেন্ট ছিল। আর এবং পাথরগুলো এতটা স্মুথ, এতটা লেভেল করা, মনে হয় যে সুদক্ষকার মেশিন দিয়ে এতটা সম্ভব। এবং এত উপরে কিভাবে তোলা হয়েছে? এবং এটা হলো যে কোনো দরজা নাই, কিন্তু পাথরের চিপা চাপা দিয়েই রোল। আগে কিন্তু কবরটা করা হয়েছে সমাধিস্থলগুলো, তারপরে এগুলার উপরে এটা তৈরি করা হয়েছে। এবং ওদের বিশ্বাস ছিল এক সময় যে মানুষ পরজন্মে, এখনও বিশ্বাস করি আমরা, তাদেরকে ধরেন আমি আপনাদের এই জায়গার রাজা, আমি মারা গেছি, আপনাদের সবাইকে মেরে আমার সাথে দিয়ে দিই, কারণ আমি যেহেতু টিচার, আমি তো ওই পারে যায় টিচারই হব, তাহলে আমি পড়াবো কাকে? তো আপনাদেরকেও যেমন সতীদাহর মতো যে অবস্থাটা, এটা তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা
অফকোর্স জানা আছে। সতীদাহ প্রথার ভিত্তিতে কতজন পক্ষে ছিল আর কতজন বিপক্ষে ছিল জানা আছে? 900 সামথিং পক্ষে, বিপক্ষে ছিল 900 সামথিং, না পক্ষে ছিল যে সতীদাহ আর করা যাবে না 900 সামথিং, আর এটার বিপক্ষে ছিল যে না সতীদাহ চলবে, এটার পক্ষে ছিল 37,000 প্লাস। কত? 37,000 প্লাস বিপক্ষে ছিল, আর পক্ষে ছিল 9 জন সামথিং, 9 জন 27 বা 927 বা এরকম। আসলে অনেক সময় মেজরিটি মূল বিষয় না, ইচ্ছা শক্তি মূল বিষয়। 37,000 লোক 900 জন লোকের সাথে তাদের আন্দোলনের সাথে পারে না। অনেক সময় আমরা বলি যে 10 জন যেখানে আমরাও সেখানে, এই কথাটা আসলে কথার জন্য বলা, কিন্তু এটার কোনো ভিত্তি নেই। তারা 917 জন বা 27 জন যদি 37,000কে টেক্কা দিতে পারে, অসৎ আপনার চিন্তা হলে আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য সৎ হইলে এটা কোনো না কোনোভাবে হয়ে যাবে। এই জন্য তখন বিভিন্ন ভেষজ, এখন মমি করা হতো। মমি করার পদ্ধতি জানেন? মমিটা কিভাবে করা হতো? মমিটা যখন মানুষটা মারা যায়, প্রথমেতে আমাদের বডির পচনশীল বস্তু হইল ব্রেন, নাড়ি বুড়ি, কলিজা, গুর্দা, লিভার, এইসব এগুলা হলো পচে যাবে, ফুলে যাবে, কিন্তু আপনার মাংস রুদি দিলে শুকিয়ে যাবে। কিন্তু আর নাড়ি বুড়ি তো ভিতরে থাকে, যেমন মস্তিষ্ক, এগুলো সবগুলা নাক আর মুখ দিয়ে মনে করেন ভিতরে চিকন রিক্সার যে শলাগুলা বা তাদের ওখানে কী ধরনের ছিল, তখন তো রিক্সার স্পোক ছিল না, কোনো বস্তু দিয়ে নাক এবং মুখের মাধ্যমে ভিতরের সমস্ত বস্তুগুলো ওরা বের করে ফেলত। বের করে এইটার ভিতরে বিভিন্ন রকম ভেষজ পদার্থ মিশিয়ে মিশিয়ে দিয়ে দিয়ে শুকায়, লেয়ার বাই লেয়ার দিয়ে শুকায়া, তারপরে এটার উপরে এক ধরনের এই যে আমরা ব্যান্ডেজ করি যে ওই ধরনের কাপড়গুলো ওই ভেষজের মধ্যে দিয়ে প্যাঁচায় রাখা হইতো। হ্যাঁ, টোটাল জিনিসটাকে প্যাঁচায় রাখা হইতো। এবং যারা একটু সম্মানী ছিল বা একটু সবচেয়ে বড় পিরামিড হলো খুফুর পিরামিড, নোট করে খুফুর। খুফুর পিরামিড, খুফুর পিরামিড, সবচেয়ে বড় পিরামিড হলো সম্রাট খুফুর পিরামিড। এবং অসংখ্য পিরামিড আছে, এগুলোর ভিতরে স্বর্ণ অলঙ্কার। আবার কিছু কিছু মমির ভিতরে, যেমন আমাদের লাশগুলাকে যেভাবে কাফন করা হয়, ঠিক ওইভাবেই একদম খুব টাইট করে পেঁচানো হতো প্রত্যেকটা লাশ। এবং যারা একটু সম্মানী জমি একটু উচ্চ লেভেলের বংশীয় ছিল বা মর্যাদা, তাদের গলার এইখানে একটা স্বর্ণের পট্টি দেওয়া থাকতো। বিভিন্ন প্যাকেটে থাকে না, ইয়ে মারা থাকে যে হালকা একটু টিন দিয়ে মারা থাকে, চা পাতার পেটিগুলো যেমন হয়, তো ওইটা তার এই জায়গায় একটা নাভির বরাবর একটা পায়ের নিচে একটা স্বর্ণের পাত দিয়ে ফিক্সড করা থাকতো, এবং এইখানে তার জীবন বৃত্তান্ত লেখা থাকতো স্বর্ণের প্লেটের উপরে। আপনারা জিওগ্রাফি একটা কি যেন মন্ট না কি যেন একটা লোক বিভিন্ন আর্কোলজি নিয়ে কাজ করে, ওইগুলো জিওগ্রাফগুলো দেখবেন। অনেক সময় পিরামিডগুলো, তারপরে হলো যে মায়া সভ্যতা, মায়া সভ্যতা সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? মায়া সভ্যতা মূলত হলো যে হ্যাঁ, মানে জাদু শক্তি, অদৃশ্যের উপরে তাদের প্রচণ্ড দখল ছিল। 2008 বা 9 একটা কথা প্রচলিত ছিল যে পৃথিবী 27শে এপ্রিল না বা 9ই এপ্রিল ধ্বংস হয়ে যাবে, এমন একটা শুনছিলেন। এটা কিন্তু মায়া সভ্যতার গণনা। আর মায়া সভ্যতার দেশটার নামটা ভুলে গেলাম, যে সভ্যতাটা এখনও আছে। মায়া সভ্যতাটা এখন হলো টোটাল মায়ারা যেই দেশটার নামটা ভুলে গেলাম। হ্যাঁ, অ্যামাজন জঙ্গলটা, না ব্রাজিল না, একটা ফুটবল দেশের নাম বলেন তো, দুই একটা আমেরিকার আশপাশ। আমাজনের আশপাশ। হ্যাঁ, সুন্দর।
পেরু স্যার, ইকুয়েডর নেই স্যার। না, পেরু কাছাকাছি। দক্ষিণ আমেরিকার তো স্যার, দক্ষিণ আমেরিকা অঞ্চলে। আর সুন্দর নামটা ভুলে গেছি, পেটের ভিতরে আছে, মুখে আসতেছে না। আচ্ছা যাই হোক, এটা পড়া হয়তো মনে হবে। ওই সভ্যতাটা তা এখন হলো অ্যামাজন জঙ্গলে ম্যাক্সিমাম মায়ার সভ্যতাটা, এবং তখন ছিল সব পিরামিড। না, তোদের মায়ার যে স্যার পেরু, পেরু না, সিরি স্যার, আশেপাশের দেশে নামটা মনে আসতেছে না। প্যারাগুয়ে আছে, উরুগুয়ে আছে। এই তো স্যার কোপা আমেরিকা ধ্বংস হলো না, মানে মায়া সভ্যতাটা ওই অঞ্চলে বিকশিত। এখন টোটাল মায়া সভ্যতাটাই আমাজন জঙ্গলে, এবং তারা খুবই পরিকল্পিত ছিল। যাই হোক, মায়া সভ্যতা তো পরে যাচ্ছি। মিশরীয় সভ্যতার যে বিষয়টা, একটা মুভি ছিল স্যার। এবং ওদের তখন তাদের মায়া সভ্যতার এক ধরনের পিরামিড টাইপ না, ধর্মীয় যে গির্জাগুলো প্রত্যেক বাড়িতেই প্রত্যেকজনের একটা একটা ওই টাইপের মন্দিরটা টাইপের ছিল আর কি। তারা ছিল জাদুটোনায় বিশ্বাসী, এবং তাদের গণনা পৃথিবীতে এই পর্যন্ত যা গণনা করে গেছে সব কিছুতে 100% মিলে গেছে। শুধু ওই যে 12ই এপ্রিল না কি ছিল ওইটাই মিলে নেই, এবং বলে না গুলিটা একদম নাকের কাজ দিয়ে গেছে। এবং জিওগ্রাফ এটা নিয়ে তারা গণনা করত গ্রহ নক্ষত্র দিয়ে, পৃথিবী কখন কোনটা হবে, কিভাবে হবে। মায়া সভ্যতার কিছু বই আছে। মেক্সিকো, মেক্সিকো, ঠিক আছে। মায়া সভ্যতার মূল জায়গাটা হলো মেক্সিকো। তাদের গণনাটা তারা হলো গ্রহ নক্ষত্র, তারা উল্কাপিণ্ড ওইসব দেখে দেখে, এবং তারা একে নকশা একে হিসাব মিলাইতে। এবং আমার মাথায় ধরে না কিভাবে সম্ভব হাজার হাজার বছর আগে, এবং তারা কতটা মানে অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়গুলো তারা কতটা প্রখর ছিল। এবং তাদের একটা বিষয় ছিল, নিজেরা যা জানতো কোথাও প্রকাশ করতো না। তারপরে হলো যে সিন্ধু সভ্যতাও সেম ছিল। হেলিকপ্টার, তারপরে ভেষজ অপারেশন, এগুলা কিন্তু সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত। কিন্তু যে যেটা জানছে নিজেরটা নিজে নিয়ে বসে রয়েছে, কোথাও লেখা যায় না, প্রকাশ করা যায় না। তাহলে পৃথিবী হয়তো আরও আগায় যায়। হ্যাঁ, তারপরে মিশরীয় সভ্যতার যেই মূল বিষয়গুলো হলো, এক হলো পিরামিড, আর দ্বিতীয় হলো যে মিশরীয় সভ্যতাটা তো হলো নীল নদের তীরে। পৃথিবীর সমস্ত সভ্যতাই নদের তীরে অবস্থিত। আর মিশরীয় সভ্যতা এই নিয়ে অনেকবার ধ্বংস হয়েছে। কিছুদিন আগেও একবার ধ্বংস হলো, যেমন ইরাক, ফোরাত, টাইগ্রিস, ওই অঞ্চলটাই মিশরীয় সভ্যতা। এবং মিশরীয় সভ্যতা অনেকবার ধ্বংস হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে, এটা ঐতিহাসিকভাবে। আর প্রত্যেকটা সভ্যতাই খণ্ড খণ্ডভাবে শত বছর, হাজার বছর পর পর এক একটা সভ্যতা ধ্বংস। আমাদের এই সভ্যতা এক সময় থাকবে, আবার হয়তো কোনো একটা সভ্যতা তৈরি হবে। ধরেন বড় একটা সাইক্লোন বা মহা কিছু হইল, ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আবার সভ্যতা রচনা হবে। কিন্তু হ্যাঁ, এইটাই। আর কিয়ামত, এইটা আমার মতে হলো এটা ভিন্ন বিষয়। যেমন বিভিন্ন হুজুররা, ধর্মীয় গুরুরা সব ধর্মের ওয়াজ করে বা বলে কিয়ামত খুব কাছাকাছি, তবে আমার মতে কিয়ামত খুব কাছাকাছি না। এই পর্যন্ত তো হাজার কোটি, লক্ষ কোটি বছর চলে গেছে। বিভিন্ন ইতিহাস পড়ছে এটা এত লক্ষ কোটি বছর আগে সূর্যের জন্ম, এত লক্ষ কোটি বছর সূর্যের আগের একটা গ্রহ, তারও আরও আগে বিভিন্ন গ্রহগুলা। অর্থাৎ সূরা বাকারা বা ইয়েতে আর রহমানে একটা আয়াতের এমন যে আমি প্রথম আসমান তারকা রাজি ও গ্রহ নক্ষত্র দিয়ে সাজিয়েছি। প্রথম আসমান সম্পর্কে কিন্তু বর্ণনা দেয়া আছে, ব্ল্যাক হোল আছে, এইটা আছে, সেইটা আছে। প্রথম আসমান সম্পর্কে টোটাল বিভিন্ন ধর্মগ্রন্থে, বিশেষ করে কোরআনে, যেহেতু আমি এইটা টুকটাক জানা আছে, অন্য ধর্মগ্রন্থে আমার খুব একটা জানা নেই, যেহেতু বলাই হয়েছে প্রথম আসমানকে আমি তারকারাজি ও উল্কাপিণ্ড দিয়ে সাজিয়েছি, তাইলে তারকারাজি উল্কাপিণ্ড মাত্র 13টা আবিষ্কার করছে নাকি? গ্রহগুলা আমরা পড়ছি 9টা, এরপরে হয়েছে 11টা, 13টা, এখন আবার 9টাতে আসছে, এখন 8টাতে আসছে। হ্যাঁ, তাইলে টোটাল প্রথম স্পেসের ভিতরে যেহেতু তারকারাজিতে সাজাইছে, প্রথম আসমানটাতে কথাটা উল্লেখ করছে কোরআনে, প্রথম আসমানের সমস্ত কিছু উল্লেখ বা আবিষ্কৃত ছাড়া কিয়ামত হবে না। এটা হলো আমার ব্যক্তিগত মতামত। আর যেহেতু উনি বলছে আমি কোনো কিছুই খেলার চলে সৃষ্টি করি নাই,
যেহেতু কোনো কিছু খেলার ছলে সৃষ্টি করে নাই, এটার ভিতরে কোনো না কোনো কারণ আছে। প্রত্যেকটা রহস্য উদ্ঘাটন হবে, তারপর কিয়ামতের হিসাব হবে আমার মতে। স্যার আমি কিছু নিদর্শন প্রকাশ পেয়েছে, এই জন্য অনেকে হয়তো এটাকে বলে আর কি। নিদর্শন তো আজকে প্রকাশ পাচ্ছে, লক্ষ কোটি বছর পরে আরও নিদর্শন প্রকাশ পাবে। হ্যাঁ, এইটা হলো একটা আলামো। নিদর্শন আছে মানে আগামী 50-100 বছর 200 বছরের মধ্যে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছাকাছি আসতেছে। কাছাকাছি, এই যুগও চলে যাবে লক্ষ কোটি বছর, এই যুগও চলে যাবে লক্ষ কোটি বছর। কেননা আমার লজিকটা যেহেতু সৃষ্টিকর্তা বলছে আমি কোনো কিছুই খেলার ছলে সৃষ্টি করিনি, তাহলে প্রথম আসমানে যা কিছু আছে এটা যেহেতু খেলার ছলে হয় নাই, প্রত্যেকটা জিনিস আবিষ্কৃত হবে। প্রথম আসমান এই সভ্যতার মানব ইতিহাসের সৃষ্টি জগতের আবিষ্কার করা শেষ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান সম্পর্কে কি আছে? একটা জিনিস হচ্ছে গিয়ে পৃথিবীর যখন জন্মলগ্ন, তখন মানুষের হায়াত ছিল অনেক বছর। হুম। এখন এই পর্যায়ে আসে আমরা হায়াত পাইতেছি 65-70। কিন্তু ওনাদের জীবন 100-200 বা 1000 বছর থাকলে ওনারা জীবনটা যেভাবে লিড করছে, মানে যত কিছু পাওয়ার আশা তাদের দেখা গেছে 200 বছর পরে পুরো হয়েছে 100 বছর, হায়াত যদি পাইছে 1000 বছর। এখন আমরা 60-65 বছরের ভিতরে ওনারা 200 বছরে যেটা করছে আমরা 20-25 বছরে সেটা করতেছি। হ্যাঁ, কদিন পরে তো কয়েক ঘন্টা এটা করবে। তাহলে তার মানে পৃথিবীর যে ইয়েটা, মানে জোরটা, গতিটা আমরা একটা মিনিট ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমি নোয়াখালীতে ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আবার কোশ্চেনটা আবার। স্যার, তাহলে আমাদের সময়ের সাথে আমরা অনেক কিছু দ্রুত হ্যাঁ, আদম আলাইহিস সালাম কত 1000 বছর, 1000 বছর হায়াত পেয়েছে। ওনার ছিল হইল বোধহয়, ওনার ছেলেকে কত বছর যেন দিয়ে দিছে? 100 না, 100 না, 70 সামথিং, বা ধরে নিলাম 60 বছর। 60 বছর ওনার ছেলেকে দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পরে 60 বছর যখন 940 যখন চলে আসছে, তখন বলছে কি ব্যাপার, আমার তো হায়াত 100 বছর। কয় না, আপনার তো 140 বছর। কয় না, আমি এটা মানি না। আপনার ছেলেকে আমি মানি না। তখন হলো লেখাপড়ার হিসাব আসছে, মানে সৃষ্টিকর্তা তখন ডকুমেন্টের হিসাবে আসছে। এগুলো সবে আসলে সিলসিলা, একটা উদ্দেশ্য করে নতুন জিনিস স্থাপন করা। তবে যাই হোক। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কি, মানে কোরআনে বর্ণনা আছে আর কি, যে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ডাকার মতো একটা লোক পৃথিবীতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। হ্যাঁ। তো এখন দেখা যায় যে মানে কিছু বিষয় না, এক একটা বিষয়ের লজিক এক এক দিকে যাবে। বাট হ্যাঁ, তবে হ্যাঁ, কোরআনে কি এটা কি স্পেসিফিক কোনো আয়াতে আছে না হাদিসে, এটা আমার জানতে হবে। হাদিস আছে। হ্যাঁ, তো এই দুই জায়গায় কিছুটা মতভেদ আছে। হাদিস সবগুলোই, একটা হলো সহিহ হাদিস, একটা হলো মাক্কি হাদিস, একটা হলো মাদানী হাদিস, নাকি না, এটা স্যার হাদিসে কয়েকটা সহিহ হাদিস। হাদিসের কিছু স্তর আছে। আমি যদিও ধর্ম বিশারদ না, তবে কিছুটা গান ধারণ করি। যাই হোক, হাদিসটা কিছু কিছু জায়গায়, এটা মুসলিম ইমাম, হ্যাঁ, 4 ইমামের ভিতরে 4 ইমাম হানাফি মাজাবগুলা, যেটা এক এক মাজাবে এক একভাবে উপস্থাপন করা। যাই হোক, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। তবে আমার ফার্স্ট কোশ্চেন হলো হাদিস না কোরআন। আপনি হাদিসে হয়তো আমি বললাম, আপনারা কেউ বললে, আমি বলে গেলাম যে অমুকে আসলে আমাকে এই মেসেজটা ওনার কাছে দিয়ে দিয়ে, আমি কিন্তু কথাটা ট্যাপ রেকর্ডার দিয়ে যাই না আপনাকে, বা আমি যেই কথাটা বলছি আপনি কিন্তু আমার মতো দাড়ি কমা করে বলেন না। আপনি আমার চেয়েও সুন্দর করে উপস্থাপন করছেন, আমার মেসেজটা আমার চেয়েও সুন্দরভাবে উপস্থাপন করছে, কিন্তু মেসেজ গেছে। ঠিক আছে, কথাটা এভাবে না হয় ওইভাবে না হয় ওইভাবে, কিন্তু সহি মেসেজটা গেছে। আমরা অনেক সময় কি করি, একটু অতিরঞ্জিত করি। যদিও আমার এই বিষয়ে বিশারদভাবে জানা নেই, তবে আমার কথা হলো কোরআনের স্পেসিফিক কোন আয়াতে আছে আমি সেটা দেব, যেহেতু আজ পর্যন্ত এটা কোথাও কোনো কন্ট্রাডিকশন নাই, কোনো কিছু পরিবর্তন নেই, সেটা ভিন্ন বিষয়। তো আমার যেটা মহাকাশ নিয়ে যেটা আমার লেকচারের জন্য আসছি, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আমার মনে হয় না যে প্রথম আসমান এর সমস্ত তারকার নখয় খুঁটিনাটি শেষ না হওয়া পর্যন্ত কেয়ামত হবে। তবে খণ্ড কেয়ামত পৃথিবীতে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, সেটা ভিন্ন বিষয়। তবে মিশরীয় যে স্থাপত্যগুলা আপনাকে দেখতে হবে, পিরামিডটা কীভাবে তৈরি হয়েছে, ওদের অর্থনৈতিক অবস্থা, ওদের রাজনৈতিক অবস্থা, যে নীল নদের তীরে
কিভাবে তারা ব্যবসা বাণিজ্য সব কিছুই নীলনদ মিশরীয় পিরামিড সভ্যতা টুকটাক সার্চ দিয়ে আপনারা এই জিনিসগুলো দেখে নেবেন এবং নোট করবেন। দেখে নিলে হবে না, নোট করবেন, প্রয়োজনে স্ক্রিনশট নেবেন বা ডাউনলোড করবেন। পিরামিড সম্পর্কে বিভিন্ন ফারাও রাজাদের স্পেসিফিক কিছু নাম আছে, ওদের নামগুলো উল্লেখ করবেন, ওদের নির্মাণ শৈলীগুলো উল্লেখ করবেন। ঠিক আছে? ফেরাউন তো কোনো রাজার নাম না। ফারাও মানে ফেরাউন, সে হলো একটা রাজা। ফারাও, ফেরাউন কি আমরা ডাইরেক্ট বলি, ওই অনেক সময় কথা বলি না, সে তো মানুষ না, সে তো ভূত, এমন কিছু শব্দ ইউজ করি না, তেমনই ফেরাউন কোনো ফেরাউন না, তার নাম কিন্তু ফেরাউন না, অন্য কিছু। সে হলো ফারাও রাজা। ঠিক আছে? ফেরাউন না তার নাম, তার অন্য একটা নাম। আমরা হয়তো প্রচলিত শব্দে ফেরাউন, ফেরাউন ওয়াজ মাহফিল বা গল্পে উপন্যাসে ফেরাউন বলতে 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 আমরা হয়ে গেছি, সে ফারাও রাজা, তার একটা নাম আছে। ফেরাউন, ফারাও রাজাদেরকে ফেরাউন বলা হতো। আচ্ছা, তারপরে কোন বিষয় যেন একটা মাথায় আসছিল, ভুলে গেলাম। স্যার আপনি ওই যে যোধা আকবর ছবিটা দেখার জন্য বলছিলেন, ওটা দেখছি, কিন্তু আমি এটাতে গানগুলোতে ইন্টারেস্ট পাইছি, কিন্তু হ্যাঁ, নাচানাচি আছে তো, আচ্ছা ঠিক আছে। কিন্তু একটা কাহিনীটা মূল দেখে আমি আসলে বুঝতে পারি ধর্ম বারবার দেখতে হবে। মুসলমান আর হিন্দু, বারবার দেখতে হবে। হিন্দু ধর্মের বারবার দেখতে হবে মূল মোটিভটা কি ছিল, ওইটা ধরুন। নাচ গান ডায়লগ এগুলো থাকবেই। আর মোটিভটা এখানে হিন্দু ধর্মের বাদশাহ হিন্দু ধর্মের মেয়েরে বিয়ে করছে। এখন এই রোমান্টিক সিনেমা মুসলমান ইয়াতে এরকম পরিবার মানে অর্থাৎ যোধা আকবর, আকবরের জীবন কাহিনীর হাজারো ঘটনার একটা মোটিভ মাত্র। যোধা আকবরের যেই ধরেন আমি একটা মানুষ, আপনি একটা মানুষ, আপনার হাজারো ক্যারেক্টার, আমি আপনার স্ক্রিনের সামনে আমার একটা ক্যারেক্টার, আমার সাথে যখন নিচে যাবেন আমার আরেকটা ক্যারেক্টার, আমার সাথে যখন ভ্রমণে যাবেন আমার আরেকটা ক্যারেক্টার। তাহলে আমার ক্যারেক্টারের একটা গল্প বলি। 2008-9 আমি বলছিলাম আমার যে এক বন্ধুর মায়ের মোবাইল চুরি হয়েছিল, গল্পটা বলে নেই। আমি ঢাকা থেকে আসতেছি, তো আমার এক ফ্রেন্ড ছিল, ওর মায়ের একটা মোবাইল আছে। ওনার ছেলেরা সবাই বাইরে থাকে, বিভিন্ন ব্যস্ত, মা একটাই, ওরা 11 ভাই বোন। তো ওর মা কিন্তু মোবাইল শুধু রিসিভ করতে জানে, ডায়াল করতে জানে না, আগের মানুষ তো। তো দেখলাম যে আমার নাম্বারে না, মারা গেছে গত 16-তে, আমার নাম্বারে ওনার নাম্বার থেকে মিস কল আসছে। আমি কি আলমাতো মিস কল দিতে জানা, মিস কল আসলো কোথেকে? আচ্ছা যাই হোক, কাজের বুয়ারা দিয়ে হয়তো মিস কল দেওয়া হয়েছে, হয়তো আন্টির মোবাইলে টাকা নেই। ব্যাক করলাম, একটা ছেলে দল, জিজ্ঞেস করলাম কে তুমি, তুমি কি এবারে নতুন কাজের ছেলে? কয় না, আমি তো চোর। কয় কি তুমি চোর? মানে বুঝলাম না। তাহলে আমারে মিস কল দিচ্ছ কেন? আমি এটা গত রাতে জানলা দিয়ে চুরি করছি, এটার ভিতরে যত নাম্বার পাইতেছি সবারই মিস কল দিতেছি, কার কার নাম্বার আছে। আচ্ছা ঠিক আছে। তখন আমি পরে জিজ্ঞেস করলাম তোমার পরনে কি প্যান্ট পরা না লুঙ্গি পরা? আমি কিন্তু বাসে, অলরেডি ঢাকা কুমিল্লার বাসে। আমি জিজ্ঞেস করলাম যে তোমার পরনে কি লুঙ্গি পরা না প্যান্ট পরা? তো আমার বললো কেন? আমি কি আগে বলো কোনটা? লুঙ্গি পরা। যাক, বাজে একটা শব্দ ইউজ করছি, এখন বাসের সমস্ত মানুষ একটু নৈরা চৈরা বসছে, কে এই বাজে শব্দটা ইউজ করলো। ঠিক আছে, ফোনটা রাখলাম। তো ঢাকা থেকে কুমিল্লা আসার পথে প্রায় আমি 16-17টা ফোন রিসিভ করছি। 16-17টা ফোনের ভাষা ছিল 16-17 রকমের, এবং লাস্টের ভাষাটা ছিল খুব ইন্টারেস্টিং। তো আমাকে একজন যাত্রী জিজ্ঞেস করে, ভাই আপনি কোন জাত? আমি বললাম কি ধার্মিকভাবে কোন জাত? কয় না, মানে মানুষ হিসাবে কোন জাত? আমাকে একই তো হইলো, ধার্মিক হিসাবে কোন জাত? কয় না, আপনার আসা পর্যন্ত অনেকগুলো কল রিসিভ দেখলাম, আপনি এক এক সময় এক এক মানুষের সাথে এক এক ভাষায় কথা বলতেছেন, তবে লাস্টের ব্যবহারটা অসাধারণ হয়েছে। অর্থাৎ অঞ্চল ভেদে, স্থান ভেদে, কখনো সাধু ভাষা, কখনো চলিত ভাষা, কখনো নম্রবদ্ধ, কখনো আপনি খুবই র্যান্ডম, কখনোই সাবলীল। এটা ব্যক্তি বিশেষে। যোধা আকবরের যে বিষয়টা, এটা হলো তার যেমন মোগল হ্যারামের অসংখ্য লক্ষ লক্ষ ইতিহাস, যোধা আকবরের সাইটটা হলো মাত্র ন্যূনতম একটা ইতিহাস। এখন তো মোগল হ্যারামে অনেক ইতিহাস বের হয়ে আসে ইন্টারনেটের কারণে।
ধরেন আপনি আপনার দাদা বা আপনার বরদাদা মোগল হ্যারামে বা মোগল সাম্রাজ্যে কাজ করছে, আপনার বাপ শুনছে, আপনার বাপের থেকে আপনি শুনছেন, আপনার থেকে আপনার ছেলে শুনছে, আপনার ছেলের থেকে আপনার নাতি শুনছে, আপনার নাতির সময় এসে দেখলো যে এখন নেটের যুগ, সে 2 কলম লিখল যে আমার বাবা এইটা বলছে মোগল সম্রাট, এইটা বলছিল, এটা মায়েরা দিল, পোস্ট করলো, সারা পৃথিবী পেয়ে গেল, ছিটা ফুটা পাচ্ছি। এর আগে কিন্তু মোগল হ্যারামের কোনো কিছুই বাইরে আসতো না, পৃথিবীর কাছে অজানা। যেমন আগে আমরা জানতাম যে সম্রাট শাহজাহানের মধ্যে মমতাজ একজন স্ত্রী, কথিত আছে কেউ বলে 3য়, কেউ বলে 5ম, তো এগুলো তো আমরা জানতাম না। তবে একজনে হাজার হ্যাঁ, এখন নেটের যুগ, ওই যে বললাম নাতিপতির যুগে এসে যে জানছে সে এক কলম মেরে দিচ্ছে, যার কারণে এখন লিক হচ্ছে। আর এখন পৃথিবীতে কোনো কিছুই গোপন থাকে না। আমি এখন যা করতেছি আপনি আগামী 1 মাস তা দেখবেন, আজকের ক্লাসগুলো প্রয়োজন আপনি সেভ করে রাখতে পারবেন, গুগলে সেট আপ দিয়ে রাখতে পারবেন। পৃথিবী যতদিন থাকবে আমাকে ততদিন দেখতে পারবে। এখন যে যতটুকু যা জানি সবই ওপেন সিক্রেট। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করছি, আপনারা বিশেষ করে মিশরীয় সভ্যতা একটু সার্চ দেবেন, বিভিন্ন ফারাওয়ের কাহিনী, তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, আর পিরামিডের অনেক বিষয় ছিল। এখানে পানির উৎসও ছিল, এটা দিয়ে তারা ইলেকট্রিসিটিও সাপ্লাই দেওয়ার চেষ্টা করছে। লাস্ট পর্যন্ত যেটা আবিষ্কার হয়েছে যে নিচে কিছু ব্যাটারি, কিছু তার পাইছে, এবং ওইখানে পিরামিডের ভিতর দিয়ে এক পিরামিড থেকে আরেক পিরামিড, এবং পিরামিড থেকে নীল নদে পানির একটা ফ্লোর রাস্তা আছে, যে জলবিদ্যুতের যে বিষয়গুলো, এগুলো নিয়ে এখনও গবেষণা হচ্ছে। তখনও তারা বিদ্যুৎ নিয়ে চেষ্টা করছে, এবং কিছু কিছু জায়গায় কিছু কিছু গবেষণা বা কিছু কিছু মানুষের ধারণায় এক পিরামিড থেকে আরেক পিরামিডের মাথায় থেকে চৌম্বক আকর্ষণে বিদ্যুৎও তারা প্রবাহিত করার চেষ্টা করছে। একটার সাথে অনেকগুলা কাহিনী, শুধু পিরামিড, প্রথমত আমরা জানি যে এটা ফারাও রাজাদের সমাধিস্থল, এবং একের সাথে 1, 2, 3 না, একের সাথে অনেকগুলা কারণ জড়িত ছিল। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার কথা হবে এইটা নিয়ে এবং ফিগার নিয়ে। ধন্যবাদ সবাই।